সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। যখন আমরা এই ভিডিওটি করছি তখন বাজে বেলা 11টা 7 মিনিট। আমরা কিন্তু লেনদেন শুরুর পরেই এই ভিডিওটি করছি, শেষ হওয়ার আগে, অর্থাৎ এই সময়ে সূচক কিন্তু পজিটিভ রয়েছে, 15 পয়েন্ট বেড়ে 5235 পয়েন্টে অবস্থান করছে। আর লেনদেন হয়েছে 119 কোটি টাকার এই সময় পর্যন্ত। গত এক বছরে মার্কেট রিটার্ন -17.46%, আর গত 6 মাসে কিন্তু নেগেটিভ রয়েছে -16.38%। এ সময়ে 181টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 125টির, এবং 84টি প্রতিষ্ঠানের দর রয়েছে অপরিবর্তিত। এ সময় যদি দেখি যে ইন্ডেক্স মুভার যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রথমেই আইসিবি, তারপর স্কোয়ার ফার্মা, তারপর বার্জার পেইন্ট, ব্র্যাক ব্যাংক, আল আরফা ব্যাংক, পাওয়ার গ্রিড, লাফার্স হোলসিম, তারপর গ্রামীণ ফোন, প্রাইম ব্যাংক এবং ইউনাইটেড পাওয়ার গ্রিড। নেগেটিভ ট্রেন্ডে যেই সব শেয়ার রয়েছে, ওয়ালটন হাইটেক, লিন্ডে বিডি, বেক্সিমকো সুকুক, হিমাদ্রি, ব্যাড বিসি, ট্রাস্ট ব্যাংক, এমজিএল বিডি, খান ব্রাদার্স, ইউনিলিভার ও সোনালী পেপার। আমরা এখন দু একটি সংবাদ দেখব, এবং বাজারে যে পজিটিভ ট্রেন্ড থাকলেও লেনদেনের গতি কম। তবে একটা ভালো বিষয় হলো যে গত 5 কার্যদিবসের পরে গতকালকে দরপতন হয়েছিল, আজ কিন্তু আবার পজিটিভ ট্রেন্ডে রয়েছে। এটি একটি ভালো ইঙ্গিত। তবে সরকারের যে পদক্ষেপ বিভিন্ন পুঁজিবাজারকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, এই জন্য প্রধানমন্ত্রীও নানাভাবে পুঁজিবাজারের দিকে নজর দিতে বলেছেন সংশ্লিষ্ট সবাইকে। এখন বাজারে যেই ধরনের কারসাজিকারকরা ধরা পড়ছে, এটা একটা পুঁজিবাজারের জন্য পজিটিভ। নিয়ন্ত্রক সংস্থা সহ ডিএসসিসি সবাইকে উচিত এই ধরনের লোকদের পুঁজিবাজার থেকে যাতে বিতাড়িত করা যায়, যাতে পুঁজিবাজারটা স্থিতিশীল অবস্থায় একটা স্টেবল থাকে, সেই পদক্ষেপ নিতে হবে। আমরা সাধারণ বিনিয়োগকারী সহকারে সংশ্লিষ্ট সবাইকে এই বিষয়ে সচেতন হইতে হবে যে কারসাজির চক্রের ফাঁদে পাড়া দেওয়া যাবে না। তারা যেসব শেয়ার লেনদেন করে ওইসব শেয়ার বয়কট করতে হবে, ফান্ডামেন্টাল শেয়ারের দিকে ঝুঁকতে হবে। তাহলে কিন্তু এই ধরনের কারসাজি কারকরা আর এই সুযোগগুলো নিতে পারবে না। এখন আমরা দু একটি খবর দেখব। আমরা প্রথমেই যেই খবরটি দেখব, এটি দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন। সেই প্রতিবেদনটি আমরা শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে প্রকাশ করেছি, এবং সেই রিপোর্টটির থেকে আমরা অনেক তথ্য কিন্তু জানতে পারবো। যে ছাগল কাণ্ডে দেশজুড়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড সাবেক সদস্য মতিউর রহমান, অর্থাৎ সদ্যই সাবেক হয়েছে, শেয়ারবাজারে পরিচিত ছিলেন বাজে কোম্পানির প্লেসমেন্ট শিকারী হিসেবে। এই ধরনের কোম্পানিকে শেয়ার বাজারে আনতে সহায়তা দিয়ে বিনিময়ে নিতেন প্লেসমেন্ট শেয়ার। পরে শেয়ার বাজারে তালিকাভুক্তির পর ওই শেয়ার বিক্রি করে তিনি বড় অঙ্কের মুনাফা তুলে নিতেন। শেয়ার বাজার সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, চট্টগ্রাম ও ঢাকা ভিত্তিক দুটি ব্রোকারেজ হাউসে নিজের ছেলেমেয়ে ও স্ত্রীর নামে খোলা 5টি বিউ হিসাব থেকে মুনাফা তুলে নিয়েছেন প্রায় 36 কোটি টাকা। এর বাইরেও মতিউর রহমান ও তার পরিবারের সদস্য নিকটাত্মীয়দের নামে 15টির বেশি বিউ হিসাবের সন্ধান পাওয়া গেছে। 5টি বিউ হিসাব থেকে মুনাফার তথ্য পাওয়া গেলেও বাকিদের মুনাফার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একাধিক সূত্র থেকে জানা যায়, শেয়ারবাজারে এখন পর্যন্ত 1 ডজনের বেশি কোম্পানিতে মতিউর রহমান ও তার ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, মেয়ে ফারজানা রহমান স্পিতা, প্রথম স্ত্রী লায়লা কানিজ, দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি, বোন হাওয়ানুর বেগম, ভাই এম.এ. কাইয়ুম হাওলাদার, নুরুল হুদা সহ তার স্বার্থ সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের প্লেসমেন্ট বাণিজ্যের সন্ধান পাওয়া গেছে। শেয়ার বাজারে কোনো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার আগে ওই কোম্পানির মালিকেরা চাইলে তাদের পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে নতুন শেয়ার ইস্যু করতে পারেন। কাগজ কলমে এসব শেয়ার বিক্রি করা হয় 10 টাকা অভিহিত মূল্য বা ফেস ভ্যালুতে। পরে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্তির একটি নির্দিষ্ট সময় পর ওই প্লেসমেন্ট শেয়ারধারীরা তাদের হাতে থাকা শেয়ার বেশি দামে বিক্রি করে দেন।
এভাবে মোটা অঙ্কের মুনাফা করে সংঘবদ্ধ একটি প্লেসমেন্ট চক্র, যাদের মূল লক্ষ্যই হচ্ছে প্লেসমেন্ট কম দামে শেয়ার কিনে বাজারে তা বেশি দামে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা তুলে নেওয়া। এই প্লেসমেন্ট চক্রের আলোচিত একটি নাম মতিউর রহমান, যিনি এনবিআর শীর্ষস্থানীয় পদে ছিলেন। এখন এই মতিউর রহমান যেহেতু যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে উনি শেয়ার বাজারে কিন্তু আলোচিতই ছিলেন, কেউ কয়েকদিন আগে চিনতই না। এখন কিন্তু যেহেতু ওর মুখোশ উন্মোচিত হয়ে গেছে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে, সুতরাং এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অলরেডি সংশ্লিষ্ট এনবিআর সহ সোনালী ব্যাংক থেকেও তাকে বরখাস্ত করা হয়েছে। অ্যান্ড শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এখন কী পদক্ষেপ নেয় তা আমরা পর্যবেক্ষণ করব এবং দেখব, যে আমরা আশা করব যে যাতে তার বিরুদ্ধে আসলে যদি আইন লঙ্ঘন করে যেসব কাজ করেছেন সেসব কাজের সাথে যেসব অভিযোগ উঠেছে, যে এনবিআরের বিভিন্ন কোম্পানির, দুর্বল কোম্পানির ফাইল, পজিটিভ ট্যাক্স ফাঁকি, তারপরে নানা ধরনের, সেগুলো যদি করে থাকে তাহলে আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিএসইসি সূত্রে জানা যায় 2010 সালের শেয়ার বাজারে ধসের আগে দেশের কোম্পানিগুলোর মূলধন বৃদ্ধিতে বিএসইসির অনুমোদন বাধ্যতামূলক ছিল। মূলধন বৃদ্ধির এই অনুমোদন নিয়েই প্লেসমেন্ট শেয়ার বিক্রি করত কোম্পানিগুলো। ফলে 2010 সালের আগে শেয়ার বাজারে প্লেসমেন্ট শেয়ারের রমরমা বাণিজ্য গড়ে ওঠে। সেই সময় এই বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার প্রভাবশালী ব্যক্তিরা। মতিউর রহমানও এই বাণিজ্যের সুবিধাভোগী একজন। তিনি তার সরকারি পদপদবি ব্যবহার করে কোম্পানিগুলোকে নানা ধরনের সুবিধা দিতেন, বিনিময়ে পেতেন প্লেসমেন্ট শেয়ার। কাগজে কলমে এসব শেয়ারের জন্য অর্থ বিনিয়োগ দেখানো হলেও বাস্তবে প্রভাবশালী সরকারি পদস্থ ব্যক্তিরা এসব শেয়ার পেতেন বিনামূল্যে। শেয়ার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা অনেকে এটিকে ঘুষ হিসেবে অভিহিত করে থাকেন, অর্থাৎ ঘুষের বিনিময়ে উনি অর্থ না নিয়ে উনি শেয়ার নিতেন, প্লেসমেন্ট শেয়ার নিতেন, বিভিন্ন কোম্পানি থেকে সুযোগ সুবিধা নিয়ে তিনি এসব টাকা হাতিয়েছেন। মতিউর রহমান তার পরিবারের সদস্য নিকটাত্মীয়দের নামে প্লেসমেন্ট শেয়ার ব্যবসা করে আসছিলেন দীর্ঘদিন ধরে। অর্থাৎ এটা যদি প্রতিবেদন না আসতো তাহলে এগুলার কোনো সন্ধানই পাওয়া যেত না। এইসব যেসব কোম্পানি এর সাথে সংশ্লিষ্ট রয়েছে, আমরা এর আগে একটি সমকালের প্রতিবেদন থেকেও দেখেছি, এখানেও দেখলাম একই ঘটনা। তো সুতরাং এই ধরনের লোকদের বিরুদ্ধে যত দ্রুত ব্যবস্থা নেবে পুঁজিবাজার স্থিতিশীলতায় ততটা ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি। বাজার সংশ্লিষ্টরা কিন্তু তাই বলছেন। আর উৎপাদনে ফিরেছে প্যাসিফিক ডেনিম, একটা খবর ছিল। আর মূলধনী মুনাফার উপর যে করার উপর যে বিষয়টি, সেটা গতকালকে একটি প্রস্তাব দিয়েছে সিলিং বেচে, অর্থাৎ 50 লাখ টাকার বেশি মূলধনির উপর 15% হারে কর আরোপ করা হবে। এটি নিয়ে কিন্তু পুঁজিবাজার একটা টালমাটাল অবস্থা ছিল। তারই পরিপ্রেক্ষিতে বিএমবি একটি স্ল্যাব ভিত্তিক কর ধার্যের প্রস্তাব দিয়েছে। সংগঠনটি মনে করে যে 2024-25 অর্থবছর লক্ষ্যমাত্রা অর্জন কর জিডিপি অনুপাত বাড়ানোর লক্ষ্যে যে অর্থায়ন প্রয়োজন তা সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পুঁজিবাজার। এই প্রতিবেদনটি দৈনিক শেয়ার অনলাইন পোর্টাল sharebusiness24.com থেকে আপনারা দেখে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।